মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 লোক নিবে। মালয়েশিয়া কিন্তু আমি পিটার বলতে পারি না তুই এমনি চেঞ্জ কর, আমরা কনভিন্স করতে হবে। সো যদি এমওইউ মানে চুক্তি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সে যদি চুক্তি চেঞ্জ না করে তাহলে আমার সামনে দুইটা অপশন আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50, 100 জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো, আর দুই হচ্ছে বলা যে না লোকই পাঠাবো না। এখন আমি যদি 25, 50, 100 জনের মতো করে পাঠাই তাহলে আমাকে লোকজন বলবে আমিও সিন্ডিকেটের সাথে জড়িত আছি, আবার ফলস মিথ্যা জঘন্য অভিযোগ তুলবে যে সিন্ডিকেটের সাথে আর্থিক ব্যাপারও জড়িত থাকতে পারে। আবার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই তাহলে আমার দেশের 40,000 লোক যেতে পারবে না। এবং ভবিষ্যতে মালয়েশিয়াটা মনে রাখবে তোমার কাছে লোক চাইছে পাঠাও নাই, আমার তো অন্য জায়গায় আছে। আমার মানে 1 লক্ষ 2 লক্ষ পরিবার এতে এফেক্টেড হবে। এখন আমি কোন ডিসিশনটা নিব? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার কিন্তু এখানে ক্লিয়ার করে আমাদের বলে দিয়েছেন যে 30 থেকে 40,000 লোক যাবে সর্বোচ্চ। এখানে 50,000 পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। আবার অন্য জায়গায় কিন্তু দেখবেন যে উল্লেখ করছে যে যদি মেনে না নিই আমরা, এই অনুযায়ী যদি মালয়েশিয়াতে লোক না পাঠাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেকগুলো পরিবার মানে লাখখানিক পরিবার মানে ভুক্তভোগী হবে। মানে এরকমভাবে কিন্তু উনি উল্লেখ করছে। তো বোঝাই যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং খুললে কিন্তু আমাদের এখানে ভালো পরিমাণে মানে বাংলাদেশিরা যেতে পারবে এখানে। এখন 30-40,000 উল্লেখ হইছে, 50,000ও যেতে পারে, 1 লাখও যেতে পারে। আবার 18,000 শ্রমিক আটকে আছে, তাদেরকেও তো মানে ফেলে দেওয়া যায় না, তারা আগেই যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যতদূর বুঝতে পারতেছি যে দেখেন মালয়েশিয়ার কলিংটা খোলা খুবই ইম্পর্টেন্ট। এখন এইখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা উনার ভাষ্যমতে, আমাদের নজরুল স্যারের ভাষ্যমতে যে যেই চুক্তিপত্রটা আগের সরকার মানে যে হাসিনার আমল, ফেসিবাদের আমল ছিল, সেইখান থেকে কিন্তু চুক্তিপত্রটা স্বাক্ষর করা আছে যে মালয়েশিয়া তারা নিজের পছন্দ অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলো চুজ করবে এবং সেই অনুযায়ী লোক পাঠানো হবে। কিন্তু ওইটা করার পরে এখন বাংলাদেশে যে চুক্তিপত্রটা আবার যে স্বাক্ষর হয়েছিল যে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল মালয়েশিয়া গিয়েছিল, মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। আসার পরে যে বৈঠকগুলো হওয়ার পরে যে চুক্তিপত্রটা স্বাক্ষর হয়, সেই চুক্তিপত্র অনুযায়ী কিন্তু এই একই জিনিস উল্লেখ ছিল। কিন্তু এখন ওনার ভাষা মতে হচ্ছে যে এটা ওনাদের একটা বড় ভুল হয়ে গেছে। বড় ভুল হয়ে গেছে না ঠিক হইছে ওইটা আমরা পরে কথা বলি। এখন কথা হচ্ছে যে হাতে কিন্তু 2টা অপশনই আছে। এটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিচ্ছেন। এখানে কিন্তু কোনো লুকাচুরির কোনো কথা নাই। ডাইরেক্ট ক্লিয়ার করে বলা আছে যে একটা হচ্ছে যে যা বলছে এভাবেই মেনে নিতে হবে। তাহলে লোক পাঠানো শুরু হয়ে যাবে কালকে থেকেই, মানে কথা অনুযায়ী যে কালকে থেকেই শুরু হয়ে যাবে। আদারওয়াইজ যদি না মেনে নেয় তার মানে একবারে লোকই পাঠাতে হবে না, মানে বাদ। আবার অন্যদিকে মালয়েশিয়া কিন্তু পরবর্তীতে এটা মনে রাখবে যে লোক চেয়েছিলাম, লোক দেন নাই আপনারা, আমার কাছে কিন্তু অন্যান্য লোক আছে, সমস্যা নেই। অলরেডি কিন্তু নেপাল আর ইন্ডিয়ার থেকে লোক নেওয়া শুরু করে দিছে। তাদের হাতে যে লোক নেই এমন না, তারা লোক নেওয়া শুরু করে দিছে। তারা পাসপোর্ট জমা দিয়ে তাদের প্রসেসিং স্টার্ট হয়ে গেছে কিন্তু ভাই। এখন আমরা সিদ্ধান্ততে ভুগতেছি, মানে আমরা সমস্যায় ভুগতেছি যে কবে কলিং খুলবে, কবে নাগাদ কলিং খুলবে, কবে নাগাদ পাসপোর্ট বই জমা দিয়ে ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে চলে যাবে। এই আশা কিন্তু মানে যারা এখন বেকারত্ব আছে, আমাদের বাংলাদেশে যেই পরিমাণে বেকারত্ব আছে তাদের সবারই কিন্তু এই আশা, যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন। এখন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন নিউজের যে আর্টিকেলগুলোতে সেখানে প্রায় বছরের শুরুতে, এই বছরের শুরুতে 2025 সালের শুরুতে জানুয়ারির দিকে অনেকগুলো আর্টিকেল এসেছিল। যেখানে কিন্তু উল্লেখ করা আছে স্পষ্ট জায়গায়, একেক জায়গায় 26 লাখ, একেক জায়গায় 27 লাখ এরকমভাবে উল্লেখ করা। কোনো জায়গায় তো আবার 1 কোটিরও কাছাকাছি দেখাইছে। তো এইসব সংখ্যাগুলো কিন্তু অফিসিয়াল ভাবে বেকারত্বের সংখ্যা বলা হয়েছে, নারী পুরুষ মিলিয়ে। তো এই অফিসিয়াল বেকারত্বর বাইরে কিন্তু আনঅফিসিয়াল বেকারত্ব থাকে, অর্থাৎ যেগুলো প্রকাশ পায় না বা যেগুলো সামনে আসে না। আবার যেগুলো সামনে আসে না এখানে কিন্তু বলতে পারেন যে ভাই অনেকে তো জব করে, এখানে বেকারত্ব কি হবে? এখন দেখেন যদি স্যালারির দিক দিয়ে চিন্তা করি, বাট মানে কতটুকু আর্নিং করে, মানে একেকটা মধ্যবিত্তের ভিতরে যদি সামান্য কোনো চাকরিও করে, 8,000 টাকা বেতন আছে, 10,000 টাকা বেতন আছে, 11,000 টাকা বেতন আছে, এরকম বেতনেরও ম্যাক্সিমাম বেশি চাকরি থাকে। সো এখানে কিন্তু বলা চলে না যে একেবারে খুবই মানে স্বচ্ছভাবে তারা চলাফেরা করতেছে, তাদের পরিবার খুবই ভালো আছে। সেখানে বেকারত্বের সংখ্যা অনেক, এখানে অফিসিয়াল বাদে অনেক। তো সেই দিক থেকে চিন্তা করলে এই বেকারত্বটা বেড়ে যাবে যদি এই অফিসিয়াল কলিং বন্ধ হয়ে যায়। সো এখন আসিফ নজরুল স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে দেখেন, যদি কলিং খোলার হয় খুবই দ্রুত খুলে দেন, খুবই দ্রুত খুলে দেন। যদি না খুলেন এক্ষেত্রে আর খুলেনই না, কারণ নেপাল আর ইন্ডিয়া থেকে লোক নেওয়া শুরু করে দিচ্ছে। এখন যদি আপনি এই কলিং না খুলেন সেক্ষেত্রে কি হবে? নেপাল আর ইন্ডিয়া, অন্যান্য কান্ট্রি, ভিয়েতনাম ইত্যাদি যেসব কান্ট্রি থেকে মালয়েশিয়া লোক নেয়
সেসব কান্ট্রির লোকগুলো ভালো ভালো কাজ নিয়ে নিবে, মানে ওখানে ফিল আপ হয়ে যাবে। ব্র্যান্ডের যে কাজগুলো আছে বড় বড় মার্কেটে আছে, আপনার সার্ভিস সেক্টরে, ফ্যাক্টরি সেক্টরে, বড় বড় যে কনস্ট্রাকশন কোম্পানি ইত্যাদি ইত্যাদি, ফ্যাক্টরি সেক্টরে সব জায়গায় বাইরের দেশে চলে যাবে। বাংলাদেশিরা যদি কলিং খুলেন, আপনি মাঝপথে এসে কলিং খুলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছেন এসব করতে করতে যদি আপনি মাঝপথে এসে কলিং খুলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বাংলাদেশিরা বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, মানে যত খারাপ কাজ আছে, মানে যত নরমাল কাজ আছে এগুলোর ভিতরে পড়বে, মানে মানে যেগুলো মানে করতে মন চায় না এই সকল কাজে পড়বে। হ্যাঁ, এখন যদি পাঠায় তার মানে এই না যে সবাই একেবারে ভিআইপি কাজ পেয়ে যাবে, সবাই ভিআইপি কাজ পেয়ে যাবে এমনটাও কথা না। কিন্তু ভিআইপি কাজ না পেলেও এখন যদি পাঠায় ম্যাক্সিমাম বাংলাদেশি ভালো কাজগুলো পাবে। কিন্তু যদি একেবারে মাঝপথে এসে খুলেন, যায় দেখবে যে নেপালি, মানে এমনকি কাজও পাবে না অনেকে, এমনকি কাজও পাবে না। নেপালি ইন্ডিয়ানরা যে যাবে ওইখানে ফিল আপ করবে, দেখা যাবে যে অনেকে কাজই পাচ্ছে না, তখন কি করবেন? একেবারে কাজ না পাওয়া থেকে বেটার না যে এখন পাঠিয়ে দেয়া একটু সামান্য তাদের আবদার মেনে। এখন বাকিটা ওনারা বুঝে, ওনারা জ্ঞানী মানুষ, ওনারা উপদেষ্টা মানুষ, ওনাদের কাছে রিকোয়েস্ট আমাদের যে এটাই, যে তাড়াতাড়ি খুলে দেন, আদারওয়াইজ বন্ধ করে দেন। এসব করে সময় নষ্ট করে আপনি আরো মানে বেকারত্বের সংখ্যা বাড়বে কি কমবে কি বাড়াচ্ছেন আরো। সো এই ক্ষেত্রে এইসব জিনিস খেয়াল রাখা উচিত আমাদের। আর মূলত ডক্টর ইউনূস সাহেব এবং আনোয়ার ইব্রাহিম সাহেব যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই জিনিসগুলো কেন এত মানে জটিলতা সৃষ্টি করতেছে এটাও আমি বুঝতেছি না। এখন এইটারও একটা মানে ক্লিয়ার দিক আমরা বুঝতে পারতেছি না যে তাদের মধ্যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা গেলেন, এত কথা হলো যে মালয়েশিয়া কলিং খুলে দিবে, শ্রমবাজার খুলে দিবে বাংলাদেশের জন্য, 18,000 শ্রমিক আটকে গেছে তাদেরকে প্রেরণ করা হবে। এত সুখবরের মাঝখানে এখন আমরা শুধু খারাপ খবর পাচ্ছি। মানে আমাদের মধ্যে কোনো মানে শান্তি বোধ কাজ করছে না যে আমরা কিভাবে কি হবে। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। এখন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই, যে প্লিজ কলিং খুলে দেন। কারণ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে ব্রিফিং হইছে ওইখানে আসিফ নজরুল সাহেব সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে যে উনি হিন্ট দেওয়ার চেষ্টা করছেন, যে হিন্ট দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে ভাই স্যার, যদি সিন্ডিকেট মানতে হয় মাইনে আমাদেরকে দিতে হবে, আর যদি সিন্ডিকেট না মানতে হয় তাহলে বন্ধ করে দিতে হবে। উনি কিন্তু ক্লিয়ারলি আমাদের হিন্ট করে বলছে। এখন কথা হচ্ছে কি যে উনাদের রেকর্ডটা ঠিক রাখার জন্য, অর্থাৎ এখন যে সরকার আছে, এখন যে আপনার সরকার চলছে, আমাদের যে সকল সরকাররা এখানে কাজ করতেছেন, তাদের যাতে নাম খারাপ না হয় যে তারাও কিন্তু সিন্ডিকেটের সাথে জড়িত আছে, তারাও সিন্ডিকেট নিয়ে কাজ করেছে। এইসব বিষয়ে তারা চাচ্ছে না তাদের রেকর্ডে এরকম ব্যাড রেকর্ড এড হোক। এ কারণেই তারা পিছাচ্ছে। কিন্তু তাদের রেকর্ড ঠিক রাখতে গিয়ে যদি এখন লাখ পরিবারের সমস্যা হয়, এতগুলো শ্রমিক যদি বেকারত্বতে ভুগে বা দেশেই পড়ে থাকে, তাদের মালয়েশিয়া যাওয়ার আশা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের রেকর্ডটা কোনো কাজেই আসবে না। সো তাই বলব যে যত দ্রুত সম্ভব কলিং খুলে দেন। এখন যদি কলিং খুলে দেয় তাহলে অফিসিয়াল ভাবে FWCMS এর মাধ্যমে মেডিকেল টেডিকেল করানো হবে ইত্যাদি, যা হইছে আগে মালয়েশিয়া বৈধভাবে যাওয়ার জন্য সব প্রসেসিং একই থাকবে। কিন্তু কথা হচ্ছে যে কলিংটা কবে খুলবে এটা নিয়ে সবার প্রশ্ন থাকে। অফিসিয়াল কলিং এখনো খুলে নাই, কারো কাছে টাকা পয়সা কোনো কিছু লেনদেন করবেন না, পাসপোর্ট জমা দিবেন না, প্রতারণার শিকার হবেন না। তো এই ছিল আজকের মতো। মানে অনেক কথা বলে ফেলছি, জানি না কোনটা ভুল হয়েছে বা মানে ঠিক হয়েছে। মাফ করবেন আমি যদি কোনো রকম ভুল করে থাকি। কিন্তু কথা হচ্ছে অফিসিয়াল কলিং খোলা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর অফিসিয়াল কলিং খুলে দেওয়া উচিত খুবই দ্রুত খুলে দেওয়া উচিত, নাহলে আমরা সমস্যায় পড়তে পারি, অনেক সমস্যায় পড়তে পারি। সেটার ভিতরে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে শ্রমবাজারে গিয়ে আমরা অনেকে চাকরি পাবো না। আবার অনেকে মানে চাকরি পেলেও বি গ্রেড, সি গ্রেড, মানে যত ধরনের যেসব কাজ আছে যেগুলো মানে মনে টানে না, বা দেখা গেছে খারাপ কাজ, বা দেখা গেছে এমন কাজ দিচ্ছে যেগুলো সহ্য করার মতো না, এই সকল কাজের মধ্যে পড়ে যাবো। সো এইগুলা থেকে বাঁচার জন্য আমাদের এখন অফিসিয়াল কলিং খোলা উচিত, আদারওয়াইজ বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করে দিক, মানুষ আশা বন্ধ করে দিক যে না আমি মালয়েশিয়া যাবো, এরকম আশা তারা আর না আনুক। আপনারা যদি ট্রাস্টেড এজেন্সি খুঁজেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আমরা আপনাদেরকে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং আমাদের নাম্বারে আপনারা যদি কল করেন সেক্ষেত্রে সকল ধরনের আপডেট ওইখানেও আমরা দিয়ে থাকি। আপনি কল করে আমাদের মাধ্যমে জানতে পারবেন যে কলিংয়ের আপডেট কতদূর কি।
এবং অফিসিয়াল কলিং খুললে ইনশাআল্লাহ আপনি মালয়েশিয়া যেতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যত ধরনের সহায়তা করতে হয় মালয়েশিয়া যাওয়ার জন্য সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা হচ্ছেন দেশের একটা গর্ব। মানে যারা বাইরে আছেন আর যারা বাইরে যাবেন তারাও দেশের জন্য কাজই করবেন। কারণ দেশের রেমিটেন্স এবং গার্মেন্টসের খাত অনুযায়ী কিন্তু বাংলাদেশের অর্থনীতিটা অনেক আগায়। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অনেক এবং আপনাদের পরিবারকেও আপনারা ভালো রাখতে চান। সেক্ষেত্রে আপনাদের বলবো যে অফিসিয়াল কলিং খোলা অবধি অপেক্ষা করুন। অফিসিয়াল কলিং যদি খুলে যায় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য কাজ প্রসেস স্টার্ট করতে পারবেন এবং আপনাদেরকে আমরা সহায়তা করব। আদারওয়াইজ যেই অফিসিয়াল কলিং খোলার পরে যেই এজেন্সির মাধ্যমে যান না কেন তখন যায়। কিন্তু এখন অফিসিয়াল কলিং খুলে নাই, সো এখন কোনো ধরনের পদক্ষেপ নিয়েন না। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়া রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।